নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন, সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি সেই বিশেষ ব্যক্তিটাকে, যিনি দীর্ঘদিন ধরে এই জ্যোতিষ এবং তন্ত্র জগতে রয়েছেন, যিনি মানুষের উপকারের জন্য নিজের জীবনে ব্রতী নিয়েছেন যে কিভাবে তন্ত্রের মাধ্যমে, মাতৃ সাধনার মাধ্যমে বা জ্যোতিষীর মাধ্যমে মানুষের উপকার করা যায়। সেই মানুষটি হচ্ছেন উষা দেবী। দিদিকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি, অনেক কিছু জানবো, কারণ দিদির মধ্যে যে আধ্যাত্মিকতার চেতনা কাজ করে, সেই যে আধ্যাত্মিক মার্গে থেকে উনি কিন্তু মানুষের উপকার করে চলেছেন, মানুষের সমস্যার সমাধান করে চলেছেন। অনেক মানুষ তার চেম্বারে আসে, তার আশ্রমে যান, তারা গিয়ে শুধু একটি কথাই বলেন যে দিদির কাছে আসলে বা গেলে যে শান্তিটি তারা পান, যে সমস্যার যারা ঘিরে রয়েছেন, সেই শান্তির জায়গা কিন্তু উষা দেবীর কাছে। কারণ এই মানুষটি সঠিকভাবে, সঠিক পথে মানুষের তন্ত্রের মাধ্যমে উপকার করে চলেছেন। আজকে অনেক কিছু জানবো, কারণ আমাদের দৈনন্দিন জীবনে নানাবিধ সমস্যা, কারণ মানুষের জীবন মানেই তো সমস্যায় জর্জরিত। আর প্রত্যেকটি মানুষ বর্তমান সময় বিশেষ করে যে সমস্যায় আমরা ভীষণভাবে ভুগছি, সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, কিংবা বলতে পারেন মানুষের মধ্যে কর্মহানির একটা সমস্যা, বা বলতে পারেন ঋণের জর্জরিত হয়ে পড়ার সমস্যা। এই সমস্যাগুলো তো মানুষ বহন করে নিয়ে চলেছে, কিন্তু কিভাবে এই সমস্যাগুলো মানুষ নিজের ওপর থেকে নামাবে, কিভাবে নিজের একটু মানসিক শান্তি বা তৃপ্তির জায়গা তারা পাবে, এই কিভাবে পাবে, রাস্তা কি জানতে গেলে অবশ্যই আপনাদের আজকে আমাদের অনুষ্ঠানটার দিকে চোখ রাখতে হবে, কারণ এমন কিছু কথা বা তথ্য উঠে আসবে যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন। সবার আগে আসুন আমরা পরিচয় করি উষা দেবীর সাথে। নমস্কার দিদি। অনেক অনেক স্বাগত দিদি। তোমাকে সবার প্রথমে যে প্রশ্নটি করব, যে বর্তমান সময় মানুষ তো বিভিন্ন সমস্যায় জর্জরিত, আর কম বেশি মানে প্ল্যানেটের ট্রানজিট করার কারণে অনেক আপস অ্যান্ড ডাউন মানুষের জীবনে আসছে। আর মূলত বর্তমান সময় মানুষের যে সমস্যাটা আমরা ভীষণভাবে দেখি, সেটা হচ্ছে আর্থিক সমস্যা, ঋণ এবং কর্মহানির যোগ। এই তিনটে কম্বাইন করে একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে মানুষ, সেটা হচ্ছে ঋণের বেড়াজালে মানুষ ডুবে পড়েছে। কারণ আয় অনুযায়ী ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে দিদি, আমি তোমার কাছে এটাই জানতে চাইবো, মানুষ কিভাবে নিজের আর্থিক দিকটাকে ডেভেলপ করতে পারে, যদি কিছু ছোট্ট ছোট নুস্কা বা টিপস তুমি দিয়ে থাকো। দেখো, মানুষের এখন অর্থনৈতিক সমস্যাটা একটা বিরাট সমস্যা, এটা ঠিক। কারণ সত্যি মানুষের এখন আয়ের থেকে ব্যয় বেশি। এবারে প্রথম যে ঘটনাটা হচ্ছে যে মানুষ ঋণে জড়িয়ে পড়ছে। ঋণ কিন্তু প্রপারলি শোধ করতে গেলে তাকে ইনকাম বাড়াতে হবে। একদম। আর এই ইনকাম বাড়াবার যে রাস্তাগুলো আছে, সেগুলো যদি সেই মানুষটি যে জড়িয়ে পড়ছেন ঋণে, বা যার খরচ অনেক বেড়ে যাচ্ছে, যিনি প্রপারলি সংসারের খরচ বহন করতে গিয়ে অন্য জায়গা থেকে ধার করছেন বলা যায়, সেই মানুষটার যদি আদ্যোপান্ত সব কিছু জানা যায়, যে তার সম্পর্কে তিনি কেন ঋণে জড়িয়ে পড়ছেন, বা তার কী ধরনের ব্যবস্থা চলছে সংসারে, এগুলো যদি জানা যায়, তাহলে কিন্তু তার রেমেডি করা যায়। তন্ত্র মতে এর রেমেডি করা যায়, এবং তার খরচও যে খুব বিশাল তা কিন্তু নয়। কিন্তু যার যেরকম প্রতিকার লাগে, তোমরা তো জানোই আমি সেই রকমই প্রতিকার দিই সবাইকে। এবং এই তন্ত্রমতে যদি তার একবার একটা প্রতিকার করে দেওয়া হয় না, তাহলে ধীরে ধীরে তার ইনকামটা বাড়তে শুরু করবে। ইনকামটা যদি বাড়তে শুরু করে, তাহলে কিন্তু তার ধার বলো, ঋণ বলো, এগুলো তিনি মানে পরিশোধ করতে পারবেন। এবং তখনই তার জীবনযাত্রায় যে একটা ব্যালেন্স, যে একটা সামঞ্জস্য, সেটা ফিরে আসবে। এই কাজটা কিন্তু খুব সহজ, কিন্তু একটু ধৈর্য ধরে প্রতিকারটা করে যেতে হবে। তো দর্শক বন্ধুরা, একটা জিনিস পরিষ্কার যেটা দিদি বলতে চাইলেন, যে মানুষের জীবনের অর্থনৈতিক সমস্যার মূল কারণ বা কেন্দ্রবিন্দু হচ্ছে যে মানুষ, সবার আগে মানুষকে জানতে হবে যে আমরা ঋণের জালে কেন জড়াচ্ছি, এবং যেটা হচ্ছে যে আমাদের কর্মসংস্থা,
বা কর্ম সমস্যা নিয়ে আমরা ভুগছি, বা আমরা যেই ধরনের কর্ম করছি তাতে আমার আয়ের পরিমাণে ব্যয় বেশি হচ্ছে, বা তাতে যেইটুকু পাচ্ছি সেটা কিন্তু আমার ফুলফিল হচ্ছে না আমার জীবনে চলার পথে। তো তাহলে হয় আমার ইনকাম বৃদ্ধি করতে হবে, আইদার আমাদের কর্মের জায়গাটা যাতে উন্নতি হতে পারে তার জন্য কোনো তন্ত্র বা কোনো তান্ত্রিকের কাছে শরণাপন্ন হতে হবে যাতে ইনকামের গ্রোথটা বাড়ে, যেটা দিদি বলতে চাইলেন। দিদি, এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে। অনেক সময় দেখা যায় কারোর কর্মর যে উন্নতির জন্য যে তন্ত্রের ধাপ, যেটা তুমি আমাদের বললে, যে মানে কোনো ক্রিয়া করে কাজ করলে তার কর্মের জায়গাটা একটা উন্নতি বা ডেভেলপ করবে, তো এইটা যদি সেই মানুষটাকে দেখেই কি সেই কর্ম উন্নতির জন্য তাকে কাজ করে দেওয়া হয়, নাকি শুধু মানুষটা না, তার বাস্তু, তার পরিবেশ বা তার চার্ট টোটালটা দেখেই করা হয়? দেখো, একটা মানুষের যদি সবটুকু দেখা যায়, হুম। তাহলে সেক্ষেত্রে তার সব দিকটা ম্যানেজ করে একটা প্রতিকার দিয়ে দেবো। তাহলে একদম। কি হবে, মানে তার যে কোনো দিক থেকে যে বাধাটা তাকে দেবে, সেটা মানে হতে পারবে না, সেটা সংগঠিত হতে পারবে না। ধরো মানুষটাকে আমি দিয়ে দিলাম তার কর্মের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে তার কর্মটা তার বাস্তুর জন্য প্রতিহত হচ্ছে, আচ্ছা। কিংবা তার বাড়ির কোনো মেম্বারের জন্য যারা তার একদম ঘনিষ্ঠ, হুম। তাদের জন্য প্রতিহত হচ্ছে। ফলে সেই ক্ষেত্রে যদি আমি তার সমস্ত বাড়ির ডিটেলটা পাই, তাহলে সবাইকে দেখে তাকে বেঁধে দিলে তাহলে তার কর্মের জায়গাটা সম্পূর্ণভাবে একদম মসৃণ থাকবে, বাহ। কোনো রকম অসুবিধে তার সেক্ষেত্রে হবে না। যেমন ধরো তারা চাকরি করছেন, তারা চাকরি ক্ষেত্রে কোনো রকম সমস্যা সম্মুখীন হচ্ছেন, হয়তো মাইনে বাড়ছে না, কিংবা তাদের পদোন্নতি হচ্ছে না, কিংবা এমন কোনো কলিগ রয়েছেন যিনি তাদের এই উন্নতিটাতে বাধা দিচ্ছেন, কিংবা চাকরির ক্ষেত্র থেকে তার বাস্তুতে এসে কোনো রকম অসুবিধা সৃষ্টি করছে। এবার এটা যদি আমি তাদের সমস্ত ডিটেলটা পেয়ে যাই, তাহলে কি হবে, তার বাস্তু, তার অফিসের যে সমস্যা, চাকরি ক্ষেত্রে যে প্রবলেমসগুলো তার আসছে, সেগুলোকে একসঙ্গে ঠিক করা যাবে। হুম। এবং এই প্রতিকারে তিনি ধীরে ধীরে তার সমস্ত সমস্যা কাটিয়ে উঠবেন। আর শুধু তাই নয়, তার যে আর্থিক উন্নতি, সেটা অবশ্যই সম্ভব হবে। তো বন্ধুরা, একটা ব্যাপার ভীষণভাবে পরিষ্কার আমাদের কাছে, যে একটা মানুষের উন্নতি বা ডেভেলপ করতে গেলে সবার আগে তার চার বিচার যেমন রয়েছে, তার বাস্তু থেকে শুরু করে পারিবারিক লোকজন, মানে কে একসাথে যদি থেকে থাকে, জয়েন্ট ফ্যামিলি, টোটাল একটা হিস্ট্রি নিয়ে যদি কোনো ভালো তন্ত্র সাধকের কাছে যাওয়া যায়, বা আপনারা যদি মনে করেন যে উষা দেবীর কাছে আসবেন, অবশ্যই টোটাল ডিটেলসটা নিয়ে যদি আসেন, তো আপনার জীবনে যে কর্ম হানি ঘটছে বা কর্মের উন্নতি ঘটছে না, বা বলতে পারেন যে যে কর্ম করছেন তাতে আপনার পেট ভরছে না, তাতে উল্টো মানে ঋণের বোঝা বেড়ে যাচ্ছে, সেই জায়গাটা থেকে রিকভার করার একটা ওয়ে আউট কিন্তু আপনারা পাবেন। কারণ দিদি, একটা প্রশ্ন, অনেকেই বলেন যে আমরা তান্ত্রিকের কাছে গেলেই কি উনি কি ঋণ শোধ করে দেবে, লোন শোধ করে দেবে, নাকি আমার পাই দেবে? তো আমি এটাই জানতে চাই যে কোনো তান্ত্রিক বা যারা তন্ত্র সাধনা করেন বা মায়ের পুজো করেন, তো তারা কি সত্যিই কি কোনো ওয়ে আউট বার করতে পারেন? আমরা জানি যে ওয়ে আউটের মাধ্যমে তাদের একটা রাস্তা বার করে দেওয়া হয়, যে এই রাস্তা মানে কাজের কর্মের জায়গাটা যদি ঠিক থাকে তাহলে সেই জায়গাটা থেকে সেই অর্থ উন্নতি করতে পারবে। তো সেইটা যদি একটু ক্লিয়ার করে বলো। আসলে দেখো, অনেক ক্ষেত্রে আমার কাছে অনেকেই আসেন, তারা বলেন আমাকে যে আমরা তান্ত্রিকের কাছে গেছি এবং তিনি আমাদের একটা কেউ টোটকা দিয়েছেন, কেউ কোনো প্রতিকার দিয়েছেন, হুম। কিন্তু সেইটাতে আমাদের কোনো কাজ হয়নি। আসলে ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে যে যদি তোমার অর্থনৈতিক উন্নতি না হয়, হুম। তাহলে তুমি ঋণ শোধ করতে পারবে না। একদম। সুতরাং ঋণ কখনো কোনো তান্ত্রিক তোমার হয়ে শোধ করে দেবে বা আমিই শোধ করে দেবো তোমার হয়ে, এটা কিন্তু পসিবল না। না। পসিবিলিটি যেটা আছে সেটা হলো যে আমি তোমার কর্মের জায়গাটা প্রশস্ত করে দেব একদম। এবং তোমার অর্থনীতিটাকে চাঙ্গা করে দেব আমার যতটা ক্ষমতা। হুম। আবার তোমারও নেবার যতটা ক্ষমতা থাকবে, তোমার যদি যেটা নিজস্ব ক্ষমতা, সেই ক্ষমতা মতো তোমাকে সেই প্রতিকার দিয়ে দেওয়া হবে এবং তাতে তোমার যতটা সম্ভব আর্থিক উন্নতি হলে
তুমি তোমার যে লোন রিকভার করতে হবে। আহ, ঋণটা হয়েছে বা ধারটা হয়েছে, তোমার যে অপমানটা চলে আসছে, অযাচিত একটা মানে খারাপ ব্যবহারে মানুষের কাছে পড়ে যাচ্ছ, সেগুলো থেকে তুমি মুক্তি পেতে পারবে। তো বন্ধুরা, আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো যে একটা প্রকৃত তন্ত্র সাধক বা মাতৃ সাধক বা সাধিকা যারা রয়েছেন, যিনি সঠিক বা তন্ত্র মার্গে রয়েছেন বা আধ্যাত্মিক মার্গে রয়েছেন, যিনি মানুষকে মিসগাইড করবেন না, যিনি মানুষের পাশে রয়েছেন ফ্রেন্ড ফিলোসফার গাইড হিসাবে, বা অনেকের কাছে মাতাজি হিসাবে ওনার পাশে রয়েছেন। তো এইরকম একটা মানুষ উষা দেবীকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। আপনারা সবাই জানেন যে প্রথম দিন থেকে উনি একটা কথাই বলেন যে আপনারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গিয়ে দ্বারস্থ হয়েছিলেন বা হন, যাদের কাছে পয়সাটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, টাকাটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তাদের কাছ থেকে রেমেডি করতে গেলে কিংবা তাদের চেম্বারে দেখাতে গেলে একটা বড় অ্যামাউন্ট বা বিগ অ্যামাউন্ট একটা ভিজিট লাগে, বা বলতে পারেন বিগ অ্যামাউন্ট একটা প্রতিকারের ব্যবস্থা থাকে তাদের। তো সে অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা তারা করে উঠতে পারে না। তাদের কথা মাথায় রেখে, সেই সব সাধারণ মানুষের কথা মাথায় রেখে বা খেটে খাওয়া মানুষের কথা মাথায় রেখে দিদি কিন্তু মানে উষা দেবী কিন্তু উনি চেয়েছেন প্রথম দিন থেকেই যে মানুষগুলো যাতে এরা যারা খেটে খাচ্ছে, খুব সাধারণ মানুষ যারা পয়সার জন্য প্রতিকার করাতে পারছে না, তাদের কথা ভেবে খুব কম মূল্যে, মানে সামান্য ন্যূনতম মূল্যে কিন্তু উনি প্রতিকার দিয়ে থাকে। এর আগেও আমরা আলোচনা করেছি এটা নিয়ে। সামান্য 50 টাকা থেকে তার প্রতিকারের মূল্য শুরু হয়, কারণ উনি কিছু শেকড় বাকড় টোটকা কিংবা কিছু কালার থেরাপি বা অন্য কিছু মন্ত্র দিয়ে কিন্তু উনি কিছু রেমেডি প্রথমে স্টার্ট করেন, যে একটা মানুষকে সামান্য কম খরচায় কিভাবে তাকে দাঁড় করানো যায়। এটাই ছিল তার কাছে বড় চ্যালেঞ্জ। আজকে সেই জায়গাটায় কিন্তু উনি প্রতিষ্ঠিত, কারণ ওনার এই চ্যালেঞ্জ কিন্তু সাকসেস হয়েছে, অনেক মানুষের মুখে হাসি ফুটে উঠেছে তার কাছে এসে। দিদি, আপনার কাছে তোমার কাছে আমার এই প্রশ্নটা আরেকটা রয়েছে। আমরা লোন ধার ঋণ তো বুঝলাম যে সেই কর্মের জায়গাটা প্রশস্ত করতে পারলেই কিন্তু একটা মানুষ ধার দেনা লোন থেকে বেরোতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, একটা পরিবারে শুধু আর্থিক ব্যাপারটা নয়, অনেক ক্ষেত্রে কোন্দল, মানে একে অপরের সাথে ঝগড়া অশান্তি হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে একই পরিবারে দেখা যায় যে শুধু ঝগড়া অশান্তি নয়, বিবাহযোগ্য কোনো কন্যা রয়েছে, কোনো ছেলে রয়েছে, এত মানে প্রচুর পরিমাণে পাত্রপাত্রী দেখার পরেও তাদের বিয়ে ঘটছে না, কিন্তু কেন সেটা কেউ বুঝতে পারছে না। এই জিনিসগুলো কি করে তুমি মানে রেকটিফাই করে তাদের সেই বিয়ের জায়গাটা করে দিতে পারো? না, আসলে কি বলতো, যাদের এই যে বিয়ে হচ্ছে না, এটা কিন্তু যে শুধু তার নিজের কারণে হচ্ছে না সেটা কিন্তু সব সময় নয়। হুম। অনেক সময় বাস্তুর কারণে না হতে পারে, অনেক সময় যিনি হয়তো দেখতে যান, সে ছেলেই হোক বা মেয়েই হোক, যিনি সম্বন্ধটা প্রথম দেখতে যান তার কারণে হতে পারে। এবং এই সবগুলো কিন্তু হ্যাঁ, বেসিক্যালি যার জন্য যাচ্ছেন তার ভবিতব্য থেকেই এটা ঘোরে। এবারে যদি কিন্তু সবটা যদি জেনে যাওয়া যায় এবং তার জিনিসটা যদি, তার ঘটনাটা যদি পরম্পরায় বিচার করে নেওয়া যায়, তাহলে কিন্তু তাকে একটা প্রতিকার করে দিলে, এবং সেটা যে সবসময় খুব বিশাল মূল্যে হয়, কারণ আমি খুব বিশাল মূল্যের প্রতিকার কাউকে দিই না, কারণ সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মানুষ তো সারাদিনই যে কোনো না কোনো সমস্যার মধ্যে ভোগে, সুতরাং সব সমস্যায় যদি তাদের বিশাল টাকা প্রতিকার দেওয়া হয় তাহলে তারা সেটা করতে পারবে না। একদম। সেই জন্যে আমি খুব অল্প মূল্যের মধ্যেই এমন একটা ব্যবস্থা করে দিই, সেটা যাতে তার যে আয়ত্তের মধ্যে সমস্যাটা, থাকে, হ্যাঁ। মানে যার জন্যে তার বিবাহটা আটকে যাচ্ছে, হচ্ছে না, সেটা সম্ভব হয় যাতে সেটা দ্রুত ঘটিয়ে দেওয়া যায় ঘটনাটা। আবার এমনও হয় যে তার হয়তো সেই সময় বিয়ের যোগ নেই, কিংবা বিবাহ হলে তার ভালো হবে না, তখন হয়তো কোনোভাবে বিবাহ সম্পন্ন করে দেওয়া হলো। এরকম আমার কাছে অনেক ঘটনা আছে, যে আমার কাছে অনেকে এসেছেন, দিদি বিবাহিত অমুকজন, ও আমি জ্যোতিষী দেখিয়েছিলাম, তিনি বলেছিলেন, তিনি একটা রেমেডি দিয়েছিলেন এবং সেই রেমেডি দিতে আমার মেয়ের বিয়ে হয়ে যায়, কিন্তু দিদি এখন সেই মেয়ে আমার প্রচণ্ড ভুক্তভোগী হচ্ছে, প্রচণ্ড অত্যাচারিত হচ্ছে এবং প্রায় তার সংসার ভাঙার মুখে। তো আমি যখন করি, আমি এই ধরনের বিবাহ যদি পরিস্থিতি থাকে, তাহলে আমি আগেই সেই ক্ষেত্রে জানিয়ে দিই যে বিবাহটা এখন বন্ধ রাখুন কিছুদিন, এবং কখন করতে হবে সেটাও বলে দিই। যখন করতে হবে ততদিন পর্যন্ত যাতে তার কোনো অসুবিধা না হয়, পরবর্তীকালে তার সময় মতো, সময় যখন হবে সেই সময় যাতে সে তার মানে উপযুক্ত এবং
সুষ্ঠু জীবনসঙ্গী খুঁজে পায়, সেটারও জন্যও আমি প্রতিকার একসঙ্গে করে দিই। কিন্তু জোর করে মানে আমার রুজি চলবে তখনকার মতো আমি তার হাতে একটা প্রতিকার ধরিয়ে কিছু টাকা পয়সা নিয়ে নিলাম, তারপরে সে মানুষটি সারা জীবন ভুগতে শুরু করলো, এই কাজটা আমি করি না। আচ্ছা। কিন্তু তাই বিবাহ যখন কারুর আটকে যায় বা বিবাহে মানে কাজ যখন করা হবে, আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে বিবাহের জন্যে কাউকে প্রস্তুত করতে গেলে তার বাকি বৈবাহিক জীবনটাও সুষ্ঠুভাবে চলবে। একদম। এটা অবশ্যই কিন্তু সে জ্যোতিষী হন বা তিনি তান্ত্রিকই হন, এটা তাদের অবশ্যই দেখা একদম। দরকার। যেমন বিবাহের পূর্বে এখন ডাক্তাররা বলেন কিছু পরীক্ষা করে নেবেন, কারণ সেটা তো সারা জীবনের জন্য বলেন। তেমনি অবশ্যই। আমাদের ক্ষেত্রেও আমার কিছু আর্থিক লাভ হবে, তার জন্য একটা মানুষকে আমি সারা জীবনের জন্য ফাঁসিয়ে রাখবো, এটা আমি একদম পছন্দ করি না, আমি বিশ্বাসও করি না এই থিওরিটাতে। তাই আমি বিবাহ সেইভাবেই ব্যবস্থা করে দিই যাতে তিনি বাকি জীবনটা তার সুষ্ঠুভাবে আনন্দে সে কাটাতে পারে। একদম বাস্তব কথা দিদি। কারণ শুধু বিয়ে দেওয়াটাই মূল উদ্দেশ্য নয়, বিবাহিত জীবনটা যাতে সে হ্যাপি লাইফ লিড করতে পারে তারও একটা দায়িত্ব থেকে যায়। যিনি সঠিকভাবে এই বিয়ের ব্যাপারটা বিচার করে থাকেন। তো দিদিকে এরকম অনেক ঘটনা দেখেছি, দিদির চেম্বারে যারা এসেছেন দিদির কাছে এই ধরনের সমস্যা নিয়ে অলরেডি কারোর না কারোর পাল্লায় পড়ে হয়তো সেই সময় কোনোভাবে বিয়েটা দিয়ে দেওয়া হয়েছিল তার মেয়ের বা ছেলের, কিন্তু আফটার ম্যারেজ দেখা গেছে তার জীবনে নানান রকম প্রবলেম দেখা দিয়েছে, সেই বিয়েটা ভাঙতে বসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে অবশ্যই ছেলে মেয়ের যখন বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না সেটা জানতে গেলে একজন সঠিক মানুষের কাছে আপনাকে আসতে হবে, সঠিক অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে আপনাকে সমস্যায় পড়লে আপনাকে আসতে হবে, সেটা চিনে নিতে হবে আপনাদের। আপনারা আপনাদের বিচার বুদ্ধি দিয়ে সঠিক মানুষটিকে, কার কাছে যাবেন, কোথায় গেলে সেই মানুষটিকে আপনারা আপনাদের জীবনের সমস্যার সমাধানের সঠিকভাবে আপনারা পাবেন, সেটা বিচার করার দায়িত্ব কিন্তু আপনাদের। যারা মনে করছেন যে উষা দেবীর কাছে আসবেন, আপনারা দিদিকে পাচ্ছেন কলকাতায় হাতিবাগান চেম্বারে, ওনাকে পাচ্ছেন প্রত্যেক দিন। হাতিবাগানে পাচ্ছেন জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6। এখানে পাচ্ছেন ওনাকে প্রত্যেক দিন। বুকিং নাম্বার হচ্ছে 7595956374, 7595956374। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দিদির সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। দিদি তোমার কাছে আমার আরেকটি প্রশ্ন, শুধু আর্থিক সমস্যা আচ্ছা, বা বিবাহ নিয়ে যখন তুমি হ্যাঁ। প্রশ্ন করলে তখন আমি একটা কথা বলি, অবশ্যই। অবশ্যই। কারণ দেখো, যে কোনো বিবাহ আমরা কিন্তু ভারতীয়রা মনে করি যে তাতে যদি সন্তান না থাকে তাহলে কিন্তু সেই বিবাহ অনেক সময় টিকে থাকে না। হুম। তো এটা আমাদের একটা খুব সাধারণ জ্ঞান। তো সেই কারণে যাদের বিবাহ পরবর্তী জীবনে যদি এই ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে যে তারা আগে দেখিয়েছেন কিন্তু তারা কোনো রকম সুবিধে এখন পাচ্ছেন না, বা তাদের যে যৌতুক বিচার হয়েছিল সেই সময় বেরোয়নি যে তাদের সন্তান পৃথিবীতে আনতে গেলে কোনো সমস্যা হবে বা আদৌ আনতে পারবেন কি না, এই ধরনের কোনো কথা যদি না থেকে থাকে, তাহলে তারা, আমি সেই ক্ষেত্রে করি কি, তাদের আপ্রাণ চেষ্টা করি যাতে কোনোভাবে যে কোনো রকম একটা প্রতিকার এমন যেটা তাদের বৈবাহিক জীবনে একটা সন্তান নিয়ে এসে তারা তাতে সুষ্ঠুভাবে তাদের বৈবাহিক জীবনটা সম্পন্ন করতে পারেন। একদম। তো যাদের সন্তান হচ্ছে না, হুম। সেই ক্ষেত্রে মানে বিবাহের একটা পরবর্তী পার্ট এটা, হুম। অংশ এটা, যেটা সন্তান ছাড়া পরিপূর্ণতা পায় না। তো সেই সন্তান ধারণে যদি কারোর অসুবিধা হয়ে থাকে তিনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার কাছে এরকম বহু মানুষ এসেছেন এবং আমি তাদের কাজ করে দিয়েছি, তারা এখন ভালো আছেন। তো বন্ধুরা, এই প্রশ্ন অনেকে আপনারা আমাদের করে থাকেন যে বা অনেক সময় দেখা যায় 10-12 বছর বিয়ে হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে 7-8 বছর বিয়ে হয়ে গেছে, তো কিছু কমপ্লিকেশন, সামান্য কিছু কমপ্লিকেশন হয়তো আপনাদের মধ্যে রয়েছে, কিন্তু পুরোটা নয়। একটা পসিবিলিটি রয়ে গেছে আপনাদের ইস্যু ধারণের জন্য, ডাক্তার দেখাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, তবু ইস্যু হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেটা একটু আগে দিদি বললেন, যে সবার প্রথমে দুটো জিনিসই করতে হয়। ডাক্তার যেমন দেখাতে হয়, মানে আমরা একটা কথা বলি, দাবা আর দোয়া দুটোই কিন্তু মানুষের জীবনে কাজে লাগে। তো ডাক্তারের সাথে সাথে অবশ্যই যারা মনে করছেন আপনাদের জীবনে যে সন্তানের যে স্বপ্ন রয়েছে, যাদের হচ্ছে না,
যারা মনে করছেন আপনারা বা সন্তান ধারণ করতে অসুবিধা হচ্ছে বা কোনো সমস্যা রয়েছে বা কোনো বাধা রয়েছে, কেউ বেঁধে রেখেছে বা কোনো প্রবলেম রয়েছে আপনার চার্টে, অবশ্যই যারা মনে করছেন যে এই জায়গাটা থেকে আপনারা নিজেদের ঠিক করতে চান, দিদির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। কারণ এই ধরনের অনেক কেস কিন্তু দিদি কাজ করেছেন এবং তারা কিন্তু ভীষণভাবে মানে সেই সফলতা পেয়েছে। দিদি, আরেকটি প্রশ্ন, যে আমরা যখন বিবাহিত জীবন সন্তান নিয়ে আলোচনা করলাম, আরেকটা জিনিস আমরা ভীষণভাবে বর্তমান সময় দেখতে পাই যে বর্তমান একটা ট্রেন্ড বলতে পারেন, একটা এমনই একটা চলছে সময়টা, মানুষ বিবাহিত জীবন, কেউ লং লাইফ যে বিবাহিত জীবন টেনে নিয়ে চলছে তা নয়, পরকীয়ায় বা অবৈধ রিলেশনে মানুষ কিন্তু ভীষণভাবে জড়িয়ে পড়ছে। তো এই যে অবৈধ রিলেশন, সেটা তো চার্টের একটা ব্যাপার রয়েছে, কোথায় কী থাকলে সেই লিগাল রিলেশনে জড়িয়ে পড়ে। অনেকে চায় তার সংসারটাকে বাঁচাতে, সেই জায়গায় কি কোনো কাজ করা যায় নিজের স্বামী, হাজবেন্ড বা সংসারটা বাঁচাতে? হ্যাঁ, আমার কাছে এরকম বহু মহিলা যোগাযোগ করেন এবং আমি তাদের কাজ করেওছি, যেখানে তার স্বামী বিভিন্ন পরকীয়ায় জড়িয়ে পড়েছেন, বা এমন হয়েছে যে মহিলা নিজে কোনোভাবে কোনো পরকীয়ায় জড়িয়ে পড়েছেন, কিন্তু তিনি সংসারটা বাঁচিয়ে রাখতে চান, এবং সেই ক্ষেত্রে তিনি আমার সঙ্গে মানে যোগাযোগ সংসার করেছেন। বাঁচিয়ে পরকীয়া, মানে এরকম ক্লায়েন্টও এসছে? এরকম ক্লায়েন্ট হয়ে এসেছে যে সংসার বাঁচিয়ে পরকীয়া। তো সেটা খুব একটা সমর্থনযোগ্য নয়, কিন্তু অনেকেই চান যে না, আমি সংসারটাই বাঁচাতে চাই, এখন আমি ওই দিকে অতটা ইন্টারেস্টটা দিতে চাই না। সেই ক্ষেত্রে তাকে অনেক সময় আমি তাকে দেখে নিই, তার সব কিছু বিচার করে তাকে আমি প্রতিকার দিয়ে দিই, তাতে তার সংসার ঠিক থাকে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখো, এটা মানে শুনতে হয়তো ভালো লাগে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি মেয়েরা এতটা অত্যাচারিত হয় কোনো কোনো জায়গায়, কোনো কোনো সংসারে, যে সেই ক্ষেত্রে তারা হয়তো অনেক সময় বাধ্য হয় অন্য কারোর উপর নির্ভর করতে। একদম। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই নির্ভরতাটুকু আমি বলি, মানে বজায় রাখার জন্য যদি সে চেষ্টা করে, বা তার বাড়ির লোকে কোনো তার মা বাবা কেউ যদি বলেন যে এই নির্ভরতাটুকু তার বজায় থাক, সেই ক্ষেত্রে হয়তো সেটা ব্যবস্থা করে দেওয়া যায়, এটার অসুবিধা কিছু নেই, কিন্তু সংসারটা অবশ্যই বাঁচিয়ে। এবং আমার কাছে যারা আসেন তারা সংসারটা বাঁচিয়েই রাখতে চান। আজ পর্যন্ত সংসারটা ভেঙে দেওয়ার জন্যে খুব কম মানুষ এসেছেন, মানে যার একেবারে আর টিকিয়ে রাখার পরিস্থিতি নেই সেরকম মানুষ ছাড়া আমার কাছে এরম মানে মহিলা বলো পুরুষ বলো, তারা এসেছেন যারা সংসারটা বাঁচিয়ে রাখতে চান, এবং তাদের এই সংসার বাঁচানোতে তাদের জীবনে যত ঝড় এসেছে এর মধ্যে, সেগুলো ঠিক করে তাদের সংসারটা বেঁচে আছে এবং এখন ভালো আছে। তো যেসব বন্ধুরা মনে করছেন যে নিজেদের সংসারটাকে বাঁচাবার জন্য দরকার একজন ভালো বলতে পারেন পথপ্রদর্শকের, অবশ্যই যারা মনে করছেন যে উষা দেবীর কাছে আপনারা যোগাযোগ করবেন, আমি আরেকবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যারা দেখাতে চাইছেন উষা দেবীকে, ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগান চেম্বারে, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার, 4 নম্বর নটিবিনোদিনী সরণি, কলকাতা 6, এখানে পাচ্ছেন প্রত্যেক দিন, এখানে ওনাকে পাচ্ছেন। বুকিং নাম্বার হচ্ছে 7595956374, 7595956374। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দিদির সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। দিদি, হাতে যদিও আমাদের সময় একদম কম, সময় শেষ প্রান্তে চলে এসেছি, আর যাওয়ার আগে আমি সমস্ত দর্শক বন্ধুর উদ্দেশ্য, যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, প্রত্যেকটা মানুষই চাইছে যে এই মাসে কোনো অর্থ ইনকামের জন্য কোনো কি টোটকা বলা যায়? দেখো, শ্রাবণ মাসের তো আর বেশি বাকি নেই, তো যেটুকু বাকি আছে তাতে যদি আপনারা মনে করেন যে আপনাদের খাদ্যাভ্যাসটাকে সুষ্ঠু করে, মানে যাকে আমরা নিরামিষ ভোজন বলি, নিরামিষ বলতে পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষ আহার, এক সম্পূর্ণ নিরামিষ আহার করে যদি বাকি কদিন আপনারা মানে বাবাকে স্নান করান, দুধ, গঙ্গা জল, মধু, ঘৃত, তারপরে তোমার অগরু, এগুলো দিয়ে, আতর, এগুলো দিয়ে যদি আপনারা একটু বাবাকে স্নান করান, তাহলে আমার মনে হয় যে তাদের আর্থিক এবং এবং সাংসারিক শান্তি কিছুটা বৃদ্ধি পাবে। তো যেসব বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখলেন, অবশ্যই দিদি যেগুলো বললেন সেগুলো দিয়ে অবশ্যই আপনারা বাবাকে স্নান করান, তাতে কিন্তু আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট করবে এবং সাংসারিক শ্রীবৃদ্ধি ঘটবে।
আর আমি এইটুকুই বলবো যে আজকে আমাদের হাতে একদম সময় নেই, আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। আর যাওয়ার আগে বলবো আবার আগামী দিন এই দিন এই সময় আমি সীমা উপস্থিত থাকবো, অবশ্যই সঙ্গে থাকবে উষা দেবী। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, নমস্কার।